এর দালালি, সিন্ডিকেট, কে কার টাকা মেরেছে, আসলে ঘটনা অত পরিষ্কার না। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। এই হলো মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল। জাপান গেলাম, শুনলাম তাদের বহু লোক দরকার। আমরা বলি যে আমরা লোক নিয়ে বসে আছি, কত লোক লাগবে বলো, আর কোন কোন দেশ থেকে তোমরা লোক, ইতিমধ্যে তারা লোক নেওয়া শুরু করেছে, সেটাই আপনাদেরকে জানানোর বিষয় আমার। ইন্দোনেশিয়া থেকে লোক নিচ্ছে, আরো কোন কোন দেশ থেকে লোক নিচ্ছে, নেপাল থেকে লোক নিচ্ছে। এবং নেপাল থেকে খুব সম্ভব যখন জাপান ভিজিট করি গত বছর, ইতিমধ্যে তারা 7,000 লোক নিয়ে গেছে নেপাল থেকে। জিজ্ঞেস করলাম বাংলাদেশ থেকে কত, যেটা দেখো অতি নগণ্য পরিমাণ, 1,000-2,000। তার মধ্যে নেপাল থেকে চলে গেল 7,000, বাংলাদেশ থেকে যেতে পারলো না, এটা কোন ধরনের কথা হলো? কোন ধরনের সরকার হলো এটা? তাহলে কত লোক লাগবে বলে আপনি যত দিতে পারেন। তা আমি তাৎক্ষণিক বললাম যে আমরা 1 লক্ষ লোক পাঠাবো। আর কি বলতে পারি, এসব সংখ্যা বলা, সে যখন ওপেন এন্ডেড একটা কথা বলেছে, তারা বলছে হ্যাঁ আমরা 1 লক্ষ নেব। আমি অবাক হয়ে গেলাম, তারা 1 লক্ষ লোক, আরো বেশি বলতে হতো, আরো বেশি রাখতে হতো। আমি বললাম যে 5 বছরে 1 লক্ষ, 1 বছরের লক্ষ তো পাঠবো বুঝতেছি, কাজে একটা কথা বলতে হয়। বললাম যে 5 বছরে 1 লক্ষ লোক পাঠাবো, যত দিনে পারো, তোমার কোনো অসুবিধা নেই, যত পারো। শর্ত কি? জাপানি ভাষা জানতে হবে, তার একটা স্কিল থাকতে হবে, এই হচ্ছে শর্ত, আর কিচ্ছু নেই। আমি খুব সোজা একটা জিনিস নেবার জন্য সরকার বসে আছে, দেশ বসে আছে, জাপানের মতো দেশ। চিন্তা করেন, কেউ যদি জাপান যায়, 5 বছর 2 বছর কাটিয়ে আসে, তার ভাগ্য কিরকম খুলে যাবে, আর ফিরে আসবেই বা কেন? বল যারা এসছে তারা এখানে থেকে যায়, তাদেরকে জাপান ফেরত যেতে দেয় না, তার লোক দরকার। তাহলে আরো মজার কথা, এরকম লক্ষ লক্ষ লোক দরকার, আর আমাদের লোক কাজকর্মহীন অবস্থায় আছে। কত বড় একটা সুযোগ আমাদের বোঝালো। জাপানের বহু শহরে বাস সার্ভিস, ট্যাক্সি সার্ভিস সব বন্ধ হয়ে গেছে। কারণ কি? ড্রাইভার নাই। বলছে যত ড্রাইভার পারো পাঠো, আমাদের শহরগুলো চালু করতে হবে। আবার মাইলের পর মাইল গ্রামীণ এলাকা ফাঁকা পড়ে আছে। মিডল ইস্টে যাই, যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল, নকল, ভেজাল, ভুয়া। বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য। আমাকে ইউএইর মিনিস্টার বলতে আমি নিজে সাক্ষী, যে মহিলার সঙ্গে আমি আলাপ করলাম, সে বলল সে ডাক্তার। বেশভূষায় দেখলাম, কারণ তারা নিয়ে অনেক কথা উঠছে, বেশভূষায় দেখলাম কত গৃহকর্মী হতে পারে সে, ডাক্তার তো হবার কোনো কথা প্রশ্ন ওঠে না। কিন্তু তার দাবি হলো আমার কাগজপত্র আছে, ডাক্তারের সার্টিফিকেট আছে তার, এন্ড জেনুইন সার্টিফিকেট, এটা চেক করা হয়েছে, জেনুইন সার্টিফিকেট। বলতে আমরা কি করি এখন? অবশেষে তারা বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করল। আপনাদের হয়তো মনে আছে, একেবারে টোটালি সিল, বাংলাদেশে কোনো লেখা না, সব কাগজ ভুয়া।
এর জালিয়াত জাতি হিসেবে আমরা পরিচিত হয়ে গেছি। লুৎফে বহুবার গেছে মাপ চাইবার জন্য, যাদেরকে মাফ করে দাও, সামনের থেকে এটা ঠিক হয়ে যাবে। তাকে বারবার পাঠাচ্ছি, বারবার গিয়ে এসে অনুরোধ করছে, আমরা এরপর থেকে নিজেরা চেক করে দেব। ওরা বলছে না, এই সিদ্ধান্ত আমরা পাল্টাতে পারবো না, কারণ আমাদেরকে এত ঠকানি ঠকাইছে পর্যন্ত। প্রতিটি কাগজ ভুয়া। এইগুলো অবস্থা। এই দরজা খুলছে কিনা জানি না, একবার শুনলাম শুধু অল্প একটু খুলেছে। শুধু একটা দেশ না, একাধিক দেশে একই অভিযোগ। তোমাদের লোক নেব কি করে? কাগজপত্র সব ভুয়া। ওই যে শব্দটা, ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সে কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু। দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি। যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার তার পৌঁছে দিলে সে টাকা সব পেয়ে যাচ্ছে। আমাদের কপালে কেই থাকবে? আমরা একটা জালিয়াত দেশ হিসেবে, জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো।